আজকে আমরা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। তো খেয়াল করে দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কতদিন বেশি লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে রয়েছে, শতকরা কতদিন বেশি লাগবে সেটা বলা হচ্ছে কিন্তু। তো খেয়াল করে দেখেন, নর্মালি এটা ইউনিটারি মেথড বা আমরা যেটাকে ঐকিক নিয়ম বলে থাকি, এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্কে কি বের করতে হয় সেটা আমরা শুরুতে ফাইন্ড আউট করি। বলেন তো দেখি এখানে কি বের করতে বলা হচ্ছে, কত দিন, মানে দিন বের করতে হবে। তো আমরা করব কি, প্রথম যে কন্ডিশনটা আছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, এই কন্ডিশনের দিনটাকে ডান দিকে রাখবো। তো আমরা দেখতে পাচ্ছি দিন তো আমাদের ডান দিকেই রয়েছে। ডান দিক বাম দিক বলতে বোঝাচ্ছি এই যে জন আছে বাম দিকে আর দিন আছে ডান দিকে, তার মানে যা আছে আমরা তাই লিখছি। তাহলে 8 জন লোক একটি কাজ করতে পারে কত দিনে, 12 দিনে। আমি কিন্তু মাঝখানের কথাগুলো লিখছি না, আপনাদেরকে বুঝে নিতে হবে। এবারে খেয়াল করেন, 8 জনের জায়গায় যদি আমি বলি 1 জন লোক ওই কাজটি করতে পারবে কত দিনে, বলেন তো দেখি দিন বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই দিন বেশি লাগবে, কেননা 8 জন যে কাজটা 12 দিনে করে, 1 জন ওই কাজটা করতে বেশি সময় লাগবে। মনে রাখবেন বেশি মানেই গুণ, আর কোনো কারণে যদি কম বুঝায়, কম মানে হচ্ছে ভাগ। এটা আমি অনেকবার আপনাদের বলেছি। তাহলে কি হবে, এই 12 আর এই 8 গুণ অবস্থায় হবে, তাহলে এত দিনে। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমি কিভাবে কথাগুলো বলছি এবং লিখছি। এবার প্রথম লাইনটা মন থেকে আপনারা বাদ দিয়ে দিবেন। এবার আপনাদের কাছে আছে 1 জন লোক একটি কাজ করতে পারে এত দিনে। এখন এই একজনের প্রেক্ষাপটে আপনাদেরকে 2 জন লোক কমিয়ে দিতে হবে। আচ্ছা বলেন তো 2 জন লোক যদি আমি কমিয়ে দেই, ছিল 8 জন, 2 জন কমিয়ে দিলাম, তাহলে কয়জন লোক আর থাকলো? লোক থাকলো কিন্তু আর 6 জন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবার 6 জন লোক ওই কাজটা করতে পারবে। তার মানে আমরা তো 1 জন লোক ওই কাজটা করতে পারে এতদিনে, এবার 6 জন লোক করতে পারবে। নিঃসন্দেহে এবার কম দিন সময় লাগবে, কেননা 1 জনের জায়গায় আমি 6 জন নিয়েছি, এই জন্য এবার ভাগ হবে। তাহলে 12 আর 8 উপরেই থাকবে, আর 6 দ্বারা আমরা ভাগ করে ফেলবো। তার মানে 6 দুগুণ 12, 2 আর 8 গুণ করলে 8 দুগুণ 16 দিনে। তাহলে আমরা বের করে ফেললাম যে 2 জন লোক কমিয়ে দিলে, অর্থাৎ 6 জনে ওই কাজটা সম্পন্ন করবে 16 দিনে। এটা আমরা শিওর। তো এখানে যদি 16 দিন থাকতো তাহলে কিন্তু সেটাই হতো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু খেয়াল করে দেখেন, এই আমাদের কিন্তু শতকরা কতদিন বেশি লাগবে সেটা হচ্ছে জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, শতকরা যখন বের করতে বলে তখন মূল জিনিসটা কিন্তু নিচে দিতে হয়। তাহলে আমরা এবার বলবো শতকরা দিন বেশি লাগবে। তাহলে বলেন তো দেখি আগে কত দিন লাগতো? আগে লাগতো হচ্ছে 12 দিন। 12 দিন। তাহলে এখন কতটুকু দিন বেশি লাগে? 4 দিন বেশি লাগে, কেননা এখন তো খেয়াল করে দেখেন আগে লাগতো 12 দিন, এখন লাগতেছে 16 দিন, তাহলে 4 দিন বেশি লাগতেছে। তাহলে উপরে 4 গুণন হচ্ছে 100। এইভাবে এক কথায় এই যে লাইনটা এখন আমি করলাম, এই লাইনটাতে আপনাদের অনেকের প্রবলেম হতে পারে। ওকে, তো এই জন্য এটা একটু ভালো করে খেয়াল রাখবেন যে শতকরা কতদিন বেশি লাগবে বলতে বোঝাচ্ছে যে আগে 12 দিন লাগতো, এখন সেখানে 16 দিন লাগতেছে, তার মানে এখন আরও 4 দিন বেশি লাগতেছে। এই জন্য নিচে 12 উপরে 4 গুণন 100। আদতে এটাকে আবারও ঐকিক নিয়মে সাজানো যায়, সেক্ষেত্রে কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক, এত ডিটেইলসে আপনি কিন্তু পরীক্ষার হলে করতে পারবেন না, মানে আপনার কাছে সময়ও খুব কম, এই জন্য এভাবেই বুঝতে হবে। তাহলে 3 4 12 3, তাহলে 3 দ্বারা যদি 100কে আমি কাটি, তাহলে 3 33 99 দশমিক আরও কিছু থাকবে এখানে। তো আমরা দেখি 33 দশমিক দিয়ে কোনো অ্যান্সার আছে কিনা। 25 হবে না, 50 হবে না, 66 হবে না, অবশ্যই 33 হবে। তার মানে গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা যদি ভাগ করেন তাহলে এক্স্যাক্ট অ্যান্সার পাবেন। তো আমি একটু ভাগ করে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন আমরা কিভাবে ভাগ করব। আমরা 100 পেয়েছি, 100 হচ্ছে উপরে, তার নিচে কত? তার নিচে হচ্ছে 3, কারণ 100 কিন্তু উপরের সংখ্যা ছিল। তাহলে যদি আমরা ভাগ করি, খেয়াল করে দেখেন 3 তিরিখে 9 থাকলো 1, এই 0 কেটে নামালাম, আবার 3 তিরিখে 9 থাকলো কত? 1, এই 3 নিচে দিলাম আর এই 1 উপরে দিয়ে দিলাম, তার মানে 33 সমস্ত 3-এর 1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খেয়াল করে দেখেন গ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো আমি একটু ডিটেলস বুঝাই দিই আপনাদের অঙ্কগুলো, যাতে করে আপনাদের পরীক্ষার হলে অঙ্কগুলো করতে তেমন কোনো প্রবলেম না হয়। আমি কিন্তু একেবারে ভাষা বুঝাতে পারতাম,
ঠিক আছে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মানে সময়ের মধ্যেই আপনাদেরকে বুঝাই দেওয়ার, যাতে করে ক্লাসগুলো বোরিংও না লাগে, আবার আপনারা যেন ঠিকঠাক বুঝতেও পারেন। তো কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আশেপাশে একটু নয়েজ রয়েছে আমার আজকে, তো একটু কাইন্ডলি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, 5% হারে 5,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো খেয়াল করে দেখেন, এটা 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল এই অঙ্কটা। যদি আপনারা করতে চান তো আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মানে কোনোরূপ সূত্র ছাড়াই আপনারা এই বিষয়টা মানে বুঝতে পারবেন। আর সূত্র দিয়ে তো আসলে করা সম্ভবই, কিন্তু যখন এমসিকিউ টাইপের অঙ্কগুলো আপনাদেরকে করতে হয় তখন কিন্তু আসলে মানে এত সূত্র প্রয়োগ করার সুযোগ থাকে না। তো খেয়াল করেন, 5,000 টাকার 5%, তার মানে আমরা কত টাকা হিসাব করবো? 5,000। 5% কত? 5% মানে কিন্তু উপরে 5 তার নিচে 100, যেটার সাথে পার্সেন্ট থাকে তার নিচে 100 থাকে। তাহলে 2 ক্রস করলাম, বলেন তো দেখি 5 5 25, 250 টাকা হবে কিনা? তার মানে আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, 5% হারে, সুদের হারে যদি ওই টাকাটা আপনি বিনিয়োগ করেন, তাহলে 250 টাকা 1 বছরে আপনি সুদ পাবেন। তাহলে বলেন তো দেখি 2 বছরে কত টাকা পাবেন? এটা হলো প্রথম বছর আপনি পাবেন 250 টাকা, তাহলে পরের বছর আবার আপনি 250 টাকা পাবেন, এটা হচ্ছে দ্বিতীয় বছরে। এটা কিন্তু আসলে সরল সুদ, মনে রাখবেন। এই সুদটা কি সুদ? এই সুদটা হচ্ছে সরল সুদ। সরল সুদ প্রত্যেক বছর একই হারে বৃদ্ধি পায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এবার দেখেন আর একটা বলা হচ্ছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। এবার এখানে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব, চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা। তো আমি খেয়াল করে দেখেন বের করার চেষ্টা করছি। তো 5,000 টাকা শুরুতে গুণন 5%, মানে উপরে 5 তার নিচে 100, 20 ক্রস, 5 5 25 আর শূন্যটা দিয়ে দিলাম, তার মানে 250 টাকা। আচ্ছা বলেন তো দেখি এই 250 টাকা প্রথম বছরে মানে হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই কিনা? অবশ্যই সেম, কেননা প্রথম বছরে তো আর সুদের সুদ আসবে না। চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে সুদেরও সুদ হওয়া। এই যে দ্বিতীয় বছরের 250 টাকা হয়েছে এখানে, সেটা কিন্তু আর চক্রবৃদ্ধির সময় থাকবে না, একটু বেশি হবে। কেন? কারণ হচ্ছে চক্রবৃদ্ধির সময় আসল এবং সুদ এই দুটো মিলিয়ে পরের সুদটা হয়। আচ্ছা তাহলে বলেন তো দেখি কত টাকা হচ্ছে আমাদের হবে। আমরা যদি ম্যানুয়াল হিসাবটা করি তাহলে 5,250 টাকা এখন আমাদের কাছে আসল, এটার উপর এখন 5% সুদ চার্জ হবে কিনা? অবশ্যই। তাহলে 0 ক্রস 5 2 10 2, তাহলে 2 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে হচ্ছে 2 2 4 থাকলো 1 12, 6 2 12 হচ্ছে 5 আছে, তার মানে 2 2 4 দশমিক থাকলো 1, 5 2 10, তার মানে 262.5 এসেছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 250 500 টাকা সুদ পেয়েছি, আর এখানে 250 আর 262 কত হচ্ছে বলেন তো দেখি। তাহলে 200 200 400 500, তার মানে 512 টাকা 50 পয়সা। তার মানে এখানে সুদ পাচ্ছি আমি 512 টাকা 50 পয়সা, আর এখানে সুদ পাচ্ছি আমি টোটাল 500 টাকা। এটা কিন্তু 2 বছর জন্য আমি কিন্তু প্রথম এবং দ্বিতীয় হিসাব করেছি, প্রথম এবং দ্বিতীয় হিসাব করেছি। তো বলেন তো দেখি উভয় সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বাদ দিলে মাইনাস করলে এটা প্রথমে, এটা যদি পরে বসাই তাহলে 12 টাকা 50 পয়সা হবে কিনা? অবশ্যই হবে। এটা দেখেন বি নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। এবারে খেয়াল করে দেখেন, আমরা তো অ্যান্সারটা বের করে ফেললাম, তাই না? এখন এবার আপনাকে আমি একটা বিষয় বলি, তো একটু মনোযোগ দেন। দেখেন আমরা আরও কত সহজে অঙ্কটা সলিউশন বের করে ফেলতে পারি। তো তবে ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করতে জানতে হবে। মোট টাকা 5,000, এটার 5%, তাহলে উপরে 5 তার নিচে 100, 2 ক্রস করলাম, 5 5 25, প্রথম বছর 250 টাকা, তাহলে পরের বছর আমি সরল সুদে পাবো কত? সরল সুদে পাবো 250 টাকাই। এবার চক্রবৃদ্ধিতেও সেম জিনিস ঘটবে, এই টাকাটারই তো 2 বছর, তাই না? তাহলে প্রথম বছরের সুদ পাবো 250 টাকা। এবার দ্বিতীয় বছরের সুদ, তো এটা যদি সরল সুদ হতো তাহলে প্রথম বছরে 250, দ্বিতীয় বছরে 250, এটাও ঠিক তাই হতো। কিন্তু এই সুদটা তো চক্রবৃদ্ধি সুদ, তাই নয় কি? অবশ্যই। তার মানে প্রথম বছর যে আমি 250 টাকা সুদ পেয়েছি, এই 250 টাকার উপর আবার 5% আমাকে চার্জ করতে হবে। মূলত এইটুকুই হচ্ছে আমাদের উভয় সুদের পার্থক্য। খেয়াল করে দেখেন, আমি যদি 0 ক্রস করে দেই, 5 2 10 2, 2 দ্বারা যদি 25কে কাটি 12.5, তার মানে 12.5 টাকাই হচ্ছে উভয় সুদের পার্থক্য। এই বিষয়টা বুঝবেন যারা অঙ্কে কিছুটা অ্যাডভান্স তারা। ওকে, এবার আসেন বি নম্বর অ্যান্সারটা রাইট। তো আমি খুব তাড়াতাড়ি করে ফেললাম
এইভাবে। তো এটা আমি বারবার বলি যে আসলে অঙ্কে যদি কিছুটা বেসিক না থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি আসলে ছোটোখাটো ট্রিক্সগুলো ধরতে পারবেন না। তবে আমি সবার জন্যই অঙ্ক শেখাই, অর্থাৎ যারা একেবারে কম বোঝেন তারাও যেন বুঝতে পারেন, এই জন্য আমি ধীরে ধীরে সময় নিয়ে খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করার চেষ্টা করি। ওকে, এবার আসেন, এই অঙ্কটাই যদি আপনি সূত্র দিয়ে করতে চাইতেন, তাহলে বলেন তো দেখি, সরল সুদের সূত্র প্রয়োগ করতে হতো I=PRN। ওকে, এটা আবার চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু একটু অন্যরকম। ওকে, সেটা হচ্ছে দেখেন C=P×1+R⁴ এখান থেকে আবার আমাদেরকে কি করতে হতো, এবার আবার আমাদেরকে এখানে যে যদি আমরা সুদ বের করতাম, তাহলে অবশ্যই এই সুদ আসল থেকে অর্থাৎ সি থেকে পি মাইনাস করতে হতো, করে যেটা পেতাম সেটা পেতাম সুদ, তাই না? আর এটা কিন্তু সরাসরি সুদ। আর চক্রবৃদ্ধিতে সরাসরি সুদের আমরা সূত্র প্রয়োগ করি না সাধারণত, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিলে আমরা শুধু সূত্রটা এখানে পেয়ে যাই। তো এই জটিল দুটো বিষয় আমাদেরকে কিন্তু সমাধান করতে হতো। তো আমি এমসিকিউ টাইপের অঙ্কের জন্য কিন্তু এই সূত্রে যাইনি। ওকে, তো এই জন্য আমি আপনাদেরকে আগের যে দুটো বিষয় শেখালাম সেভাবেই আপনারা শিখবেন এবং সেভাবেই এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করবেন। এবার আসেন পরেরটাতে। হ্যাঁ, পরেরটাতে কি বলা হচ্ছে, একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো। তো এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের বনভোজনে যাওয়ার যে একটা অঙ্ক আছে যে 2400 টাকায় বাস ভাড়া করা হলো, যদি একজন যাত্রী না আসে তাহলে গড়ে এত টাকা বেশি ভাড়া পড়ে, মানে 8 টাকা বেশি ভাড়া পড়ে, তাহলে কতজন যাত্রী গিয়েছিল, বা হচ্ছে মানে এই টাইপের প্রশ্নের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ এই প্রশ্নটা। তো দেখেন, এই ধরনের প্রশ্নগুলো আমরা যদি শর্টকাটে চিন্তা করি, তাহলে কিন্তু যেহেতু একদিকে 1 টাকা কম বলেছে, মানে গড়ে 1 টাকা কম পড়তো, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে বিবেচনা করতে পারি, মানে এই 240কে, মানে আমি শর্টকাট মেথডের কথা বলছি, 240কে লসাগু করার চেষ্টা করি, দেখি কোন দিকে 1 কম কোন দিকে 1 বেশি, তাই না? এটা একটু খেয়াল করি। তাহলে 12 দুগুণ 24, শূন্য বসাই দিলাম 2, 60 দুগুণ 120 আবার 2, 30 দুগুণ 60 আবার 2, 15 দুগুণ 30 আবার 3, 3 5 15। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এভাবে হিসাবটা করি, আমাদের টার্গেট হচ্ছে একদিকে 1 কম একদিকে 1 বেশি ফেলানো, 3 5 15, আর এটা 15 থাকলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে এটা 16 হলো। তাহলে 15, এটা 15 আর এটা 16। দেখেন, একখানে 1 টাকা বেশি, একখানে 1 টাকা কম, তার মানে আমরা বুঝতে পারতেছি যে সে কলম কিনেছিল আসলে 15টা। কেন 15টা? কেননা সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। এই জন্য হচ্ছে যদি বেশি পেত একটা, তাহলে কম পড়তো গড়ে 1 টাকা। সে কতগুলো কলম কিনেছিল, তার মানে সে তো 15টা কলম কিনেছিল। যদি একটা বেশি পেত, মানে 16টা পেত, তাহলে তো গড়ে 1 টাকা কম পড়তো, তার মানে সে কলম কিনেছিল প্রথমে 15টাই, তাই না? এই জন্য সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে 15 সেটা। তবে এটা কিন্তু শর্টকাট মেথড, এখানে কিন্তু বেশ কিছু লজিক মিস্টেক হবে আপনার, অর্থাৎ আপনি সঠিকভাবে অঙ্কটা নাও বুঝতে পারেন। তো সেক্ষেত্রে ডিটেলস নিয়ম এই অঙ্কটা শেখাটা কিন্তু আপনাদের জরুরি। তো আজকে আর আলোচনা করছি না ডিটেলস নিয়মটা। তো ডিটেলস নিয়মের আমি একটু ক্লু দিয়ে দিই, সেটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো দেখেন, এখানে এই যে এখানে বলা হচ্ছে যে সে কতগুলো কলম কিনলো, তাহলে আমরা ধরে নিব যে ধরি সে কলম কিনেছে এক্সটি। ওকে, ধরি কলম কিনলো কয়টি, এক্সটি। এবার বলা হচ্ছে 240 টাকায় কতগুলো কলম কিনলো, তাহলে বলেন তো দেখি, প্রতিটি কলমের দাম কত টাকা পড়বে? উপরে 240, তার নিচে এক্স, তার মানে এত টাকা। খেয়াল করে দেখেন, কারণ কি, কেননা সে কলম কিনেছিল এক্সট্রা, আর মোট টাকা খরচ হয়েছে 240, তাহলে কয়টা কলম কিনেছে সে, তাহলে 240কে এক্স দ্বারা ভাগ করলে এত টাকা প্রত্যেকটা কলমের দাম। এখন বলেছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার মানে একটা কলম যদি বেশি পেত, বলেন তো দেখি, তাহলে x+1 হতো এখন নতুন কলম সংখ্যা, তাই না? নতুন কলম সংখ্যা, আগে ছিল এক্সটা, এখন একটা বেশি পেয়েছে, ওই জন্য x+1টা। তাহলে বলা হচ্ছে তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। আচ্ছা বলেন তো দেখি, যখন কলম ছিল এক্সটা তখন প্রত্যেকটার দাম ছিল এত, এবার মানে হচ্ছে আবার প্রতিটি কলমের দাম এবার নতুন দাম, কারণ একটা তো বেশি পাইছি, তাই না?
তাহলে 240 আর তার নিচে x প্লাস 1। আচ্ছা বলেন তো দেখি এত টাকা, তাহলে বলেন দেখি এবারে আমাকে কোন টাকাটা কম, এটা কম নাকি এটা কম? অবশ্যই এই টাকাটা কম, কেননা এখানে তো সে একটা কলম বেশি পেয়েছে, তার মানে তার কম টাকা হচ্ছে লাগবে প্রত্যেকটা কলমের দামে। তার মানে আমরা এবার বলতে পারি যে এই টাকাটা এবং এই টাকাটা, এই দুই টাকার পার্থক্য কত বলেন তো দেখি? 1 টাকা, তাই না? তার মানে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি 240 ভাগ x মাইনাস 240 ভাগ x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সে কতগুলো কলম কিনেছিল সেটা বের হয়ে যাবে আমি আশা করছি। তো এটা কিন্তু প্রশ্ন মতে বিল্ড আপ আমি করে দিলাম, আমি আর সলিউশনটা করাচ্ছি না, আপনারা নিজেরাই করে দেখবেন। যদি না হয় তখন আমাকে বলবেন যে আসলে এটা হচ্ছে না। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবার দেখেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে 155 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু খেয়াল করে দেখেন। 7, 12, 17, 3, 11, 6, 1, 3 সংখ্যাগুলোর গড় কত? তো গড় মানে কি বলেন তো দেখি? গড় মানে হচ্ছে এভাবে আমরা যদি বলি গড় ইকুয়াল উপরে সমষ্টি তার নিচে হচ্ছে সংখ্যা। আমরা যদি পরিসংখ্যানের ভাষায় গড়কে প্রকাশ করি তাহলে এভিজি, অ্যাভারেজ মানে গড়, যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি এভাবে, তাহলে আমরা বলতে পারি এক্স বার ইকুয়াল সামেশন এক্স ভাগ এন। এটা হচ্ছে গড় বের করার সূত্র। তো আমরা পরিসংখ্যানে যাচ্ছি না, আমরা ম্যাথামেটিক্স বা সাধারণ যে গণিত সেই গণিতেই আছি। তাহলে সমষ্টি কত? এই সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে কত হবে বলেন তো দেখি? 3 আর 1 4, 6 আর 4 10, 11 আর 10 21, 21 আর 3 কত? 22 তে 24, 24 আর 17 কত? 24 আর 17 হচ্ছে 41, 41 আর 12 কত? 41 আর 12 হচ্ছে 53, 53 আর 7 কত? 60। তার মানে সমষ্টি হচ্ছে 60 আর সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। তাহলে বলেন তো দেখি যদি আমরা ভাগ করি 8 দ্বারা 60কে, তাহলে 7 8 56 থাকবে কত? 4, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 8 40। তাহলে 7.5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? দেখেন বি নম্বরে রয়েছে। ক্লিয়ার বিষয়টা? এইভাবেই কিন্তু আমাদের বিষয়টা বুঝতে হবে। তার মানে গড় মানে হচ্ছে উপরে সমষ্টি তার নিচে সংখ্যা। এখন আমি যদি বলি আপনাকে, ধরেন আমার আর আপনার বয়সের গড়, তো আমি ধরে নিলাম আমার বয়স 30 আর আপনার বয়স হচ্ছে 26 ধরে নিলাম। তো এই দুইজনের বয়সের গড় কি হবে বলেন তো? 30 যোগ 26, এটা যোগ করে 2 দ্বারা ভাগ কিনা? এটাকেই কিন্তু বলা হয় আসলে গড়। ওকে, তো এইভাবেই আমরা গড়টাকে চিন্তা করব সব সময়। এবার দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে? সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি? তো সমকোণী ত্রিভুজ কিভাবে তৈরি হয়? এটা হলো লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। এইভাবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় এবং প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ এর এটা হলো 90 ডিগ্রি আর বাকি দুটো মিলে 90 ডিগ্রি। এই জন্য এই 90 ডিগ্রির বিপরীত যে, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ আর এটাকে বলা হয় লম্ব। তবে সবসময় যেটা লম্ব হবে এমনটা না, আমরা সাধারণত ধরে নেই যে কোণের যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে লম্ব। তো এখানে তো অপোজিট যে দুটো জিনিস আছে সেটাতে তো কোণটা দেওয়া নেই আমাদের, তাই না? মানে এটা কত আমরা তো জানি না। তো এই জন্য আমরা এটাকে 45 এটাকে 45 যদি ধরি তাহলে একই রকম হয়ে যাচ্ছে বিষয়টা। এটা 50 ধরলে এটা কত হবে? এটা 40 হবে। তাহলে এটা হলো ভূমি। তো আমি সেই আলাপে যাচ্ছি না, আমি আপনাদের একটু দেখাতে চাই যে এই যে সমকোণী ত্রিভুজটা, এই ত্রিভুজটা অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল লম্ব তার উপরে স্কয়ার প্লাস ভূমি তার উপরে স্কয়ার, এই রুলটা মেনটেন করে চলে সব সময়। তো সবচেয়ে বড় বাহুটা যেহেতু অতিভুজ, তো আমরা যখন ট্রাই করব আমরা চেষ্টা করব সবচেয়ে বড়টা অতিভুজ ধরার। তাহলে 6 6 কত? 36 আর এটা লম্ব আর এটা ভূমি যদি কল্পনা করি সূত্রের সাহায্যে, তাহলে 4 4 16 আর 3 3 9, তাহলে 16 আর 9 কত? 25। মিলতেছে না, এটা হবে না। সবচেয়ে বড় বাহুটা 6, তার মানে 6 6 36, 5 5 25 আর 3 3 9, তাহলে 25 আর 9 কত? 25 আর 9 হচ্ছে 34, তাহলে মিলতেছে না, এটা ক্রস। এটা দেখি 12 12 144, সবচেয়ে বড় এটা যেহেতু, 8 8 64 আর 3 3 9, তাহলে মিলতেছে না। এবার এটা দেখি আমরা, তাহলে 13 13 169, 12 12 144 আর 5 5 25, 144 আর 25 169, এটা মিলে যাচ্ছে। তার মানে ডি নম্বর অপশনটা রাইট। অর্থাৎ 13 12 5 যদি হয়, অর্থাৎ অতিভুজের মান যদি 13 হয়, লম্ব ধরেন এটা, লম্বের মান যদি 12 হয় আর ভূমি যদি 5 ধরি, ভূমি 5, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের হচ্ছে সঠিকভাবে কাজ করবে, পিথাগোরাসের উপপাদ্য। এই জন্য আমরা বলতে পারি এখানে আমাদের কোনটা রাইট?
13, 12, 5 এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আদতে পিথাগোরাসের উপপাদ্যগুলো বেশ কিছু মুখস্থ রাখতে পারেন আপনারা। কিভাবে? প্রথমটা 3, তারপর এটা 4, তারপর এটা 5, প্রথমটা 6, তারপর একটা 8, তারপর একটা 10, প্রথমটা 5, তারপর একটা 12, তারপর একটা 13, এভাবে হবে। ওকে, আরও নানা ধরনের এখানে হচ্ছে ক্যালকুলেশন রয়েছে, অনেকগুলো আমি চাইলে বলতে পারি, কিন্তু আপাতত এই তিনটেই দেখেন। কিভাবে? 3 3 9, 4 4 16, 16 আর 9, 5 5 25, 10 10 কত হয়? 100, 8 8 64, 6 6 36, 64 আর 36 হচ্ছে 100। এটা তো দেখালাম 13 13 169, আর 12 12 144, 5 5 25, 144 আর 25 169। তার মানে সবসময় এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে বিধায় আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ শুধু এটার মাধ্যমেই হচ্ছে বাহুগুলোর অনুপাত হলেই কেবল তৈরি করা সম্ভব। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন, 90 কোন সংখ্যার 75%। তো খেয়াল করে দেখেন, 90 কোন সংখ্যার 75%, তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে কত? এক্স। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি আমরা। তাহলে প্রশ্ন মতে হবে এক্স এর 75% ইকুয়াল 90। দেখেন তো বোঝা যায় কিনা 90 কোন সংখ্যার 75%? নিঃসন্দেহে বুঝতে পারছেন। তাহলে বা এক্স এর 75% মানে উপরে 75, তার নিচে 100। আমরা চাইলে কাটাকাটি করতে পারি, না চাইলে নাও করতে পারি। তো এক্স তো উপরের সংখ্যা, তাই না? তাহলে উপরে 75x, তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 90। 90-র নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, এটা হলো আর গুণ বা বজ্রগুণ। তাহলে 75x ইকুয়াল 100 গুণন হচ্ছে 90। তাহলে এই 75 তো ইন্টু আকারে আছে, এই দিকে গেলে কি হবে? ভাগ হবে, একবারে দিয়ে দিলাম। তাহলে 3 25 75 থাকলো 25, 4 25 100, 3 30 90। তাহলে 30 আর 4 গুণ করলে 3 4 12, তার মানে 120 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? এই যে দেখেন এ নাম্বার অপশনে 120 রয়েছে, তাই এটাই আমাদের রাইট অ্যান্সার। 158 নম্বর দেখেন কি বলা হচ্ছে, লগ বেজ হচ্ছে 3, লগের বেজ কত? 3, আর 1/9 দেওয়া আছে, 1/9 এভাবে। তো যেহেতু এইভাবে আছে আমাদের, তো মান বের করতে হবে পুরো জিনিসটার। তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি? সূত্রটা লগ সূচকের ক্ষেত্রে প্রযোজ্য, এরকম মানে লগের ক্ষেত্রে প্রযোজ্য। যদি লগ এ বেজ এ হয় তার মান 1, একইভাবে লগ যদি 2 বেজ 2 হয় তার মান 1। তার মানে লগ ভিত্তি এবং লগ বরাবর যে সংখ্যাটা থাকে সেটা যদি সমান হয় তার মান 1 হয় সবসময়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? খেয়াল করে দেখেন, আমরা এখানে কিন্তু এইভাবে লিখতে পারি, লগ 3 বেজ 1/3 স্কোয়ার লিখতে পারি কিনা? অবশ্যই। তাহলে এখানে পরের লাইনে আমরা লিখবো লগ বেজ হচ্ছে 3, এটাকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2। দেখেন এই ক্যালকুলেশনটা কিন্তু আবার আপনাকে বুঝতে হবে, এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। ওকে, আমি কিন্তু অনেক দিন এটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তো আজকে আর বুঝাচ্ছি না। তো কি করি আমরা? পাওয়ার যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে সামনে দিই। তাহলে -2 লগ 3 বেজ 3। আচ্ছা বলেন তো দেখি, লগ এ বেজ এ মানে কি? 1। তাহলে -2 ইন্টু কি হবে? 1। তাহলে -2 ইন্টু 1 গুণ করলে কি হবে? -2। তার মানে -2 কোথায় আছে? আমাদের অ্যান্সার আছে কিনা দেখি তো। এক্স্যাক্টলি ডি নম্বর অপশনে -2 আছে, তাই ডি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন পরের অঙ্কটা। পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন, একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখেন। পরের অঙ্কটা বলা হচ্ছে কি, যে এই যে কোন সংখ্যার 40% ও 10%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5.1। তার মানে আমাদের এখানে বলা হচ্ছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা অঙ্কটাতে, এখানে কি বলা হচ্ছে যে কোন সংখ্যার 40% ও 10%-এর মধ্যে পার্থক্য 5.1। তাহলে যেহেতু বলা হচ্ছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এক্স এর 40%, তার মানে 40%, আর ও 10%, আবার লিখব এক্স এর 10%। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 5.1, তার মানে পার্থক্য 5.1। মাইনাস করে দিলাম, পার্থক্য মানে তো মাইনাস, তাই না? আমরা মাইনাস করে দিলাম। তো এবার এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই উত্তর হওয়ার কথা। তাহলে 40%, তার মানে এক্স এর উপরে 40, তার নিচে 100, মাইনাস এক্স এর 10% মানে উপরে 10, তার নিচে 100, ইকুয়াল 5.1 যা আছে তাই। অথবা আমরা এক কাজ করতে পারি, দশমিক তুলে দিলে একটা 1 আর 1-এর জন্য 0, তার মানে উপরে 51, তার নিচে 10, এটাও আমরা লিখতে পারি কিন্তু। তো 0 0 ক্রস করলাম, এই 0 ক্রস করলাম, তার উপরে 4, তার নিচে 10, আবার কাটাকাটি যায়, 2 2 4, 5 2 10। তাহলে বাকি থাকে বলেন তো, উপরে থাকে 2x, তার নিচে থাকে 5। দেখেন এই যে x আর 2 গুণ, মাইনাস,
তাহলে উপরে থাকে এক্স, তার নিচে থাকে 10 ইকুয়াল কত? উপরে 51, তার নিচে 10। তাহলে কি হবে? আমাদের বা লসাগু হবে এখানে 10। 5 দুগুণ 10 2, 2 দুগুণ 4x মাইনাস 10 একে 10, তাহলে x ইকুয়াল উপরে 51, তার নিচে 10। তাহলে এই 10 ক্রস করে দিতে পারি আমরা। তাহলে বা কত হয়? 4x থেকে একটা x যদি বাদ চলে যায় তাহলে থাকে 3x ইকুয়াল হচ্ছে 51। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে বলেন তো? উপরে 51, তার নিচে 3, তাহলে 3 17 51, তার মানে 17। বলেন তো দেখি 17 অ্যান্সারে আছে কিনা? এক্স্যাক্টলি ডি নম্বর অপশনে রয়েছে। তো অঙ্কটা করার সময় কিন্তু একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু যখন আপনি করে ফেলবেন দেখবেন যে অ্যান্সারের সাথে মিলে গিয়েছে, তখন কিন্তু অবশ্যই আপনার একটু খুশি লাগবে বা একটু আনন্দ লাগবে। তো এটা যারা অঙ্ক করেন, যারা মেলাতে পারেন, মানে তাদের মধ্যে দেখা যায়। কিন্তু যারা অঙ্ক একেবারেই কম বোঝেন তারা কিন্তু এই আনন্দ ফিল করতে পারবেন না কখনো। ঠিক আছে, একটা অজানা অঙ্ক আপনি যদি মিলিয়ে ফেলতে পারেন তাহলে এর মধ্যে কিন্তু একটা ভালো লাগা আছে। তো যাই হোক, চাকরি পেতে হবে আমাদের। আগে চাকরি পাওয়ার জন্য আমরা অঙ্কগুলো শিখছি। তো আমরা একটা চাকরি এনশিওর করতে চাই আগে, তারপরে ভালো লাগা মন্দ লাগা ওগুলো আলাদা বিষয়। তো এ পর্যায়ে একটু বলি, খাদ্য অধিদপ্তরের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান এই সাজেশনগুলো, অর্থাৎ প্রথমে যেহেতু হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা নেবে তারা, বাছাই পরীক্ষা। তো এমসিকিউ পরীক্ষা 100 নম্বরের অনুষ্ঠিত হবে। সেখানে মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান সবগুলোই থাকবে। মনে রাখবেন, অঙ্ক ইংরেজির গুরুত্ব তো সবসময় বেশি, কেননা এই দুই অংশেই স্টুডেন্টরা খারাপ করে ফেলে এবং এর কারণেই কিন্তু চাকরির পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়। এই জন্য আমি বলবো যে অঙ্ক ইংরেজিটা খুব সিরিয়াসলি আপনারা দেখার চেষ্টা করবেন। সামনের দিকে আমি ইংরেজিরও ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো অঙ্কগুলো যেহেতু অনেকগুলো অঙ্ক, 450টা অঙ্ক আমি সাজেশনে রেখেছি এবং প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার পূর্বে আমি করে দেওয়ার জন্য হচ্ছে মানে এক প্রকারের কথা দিয়েছি আপনাদেরকে। তো আমি চেষ্টা করছি মোটামুটি অঙ্কগুলো করে দেওয়ার জন্য। নিজের কিছুটা ব্যস্ততা রয়েছে, এর মধ্যেও আমি চেষ্টা করি যেন আপনারা হচ্ছে পরীক্ষার আগেই পুরো ম্যাথের সলিউশনটা আমার কাছে পেয়ে যান। তো যদি কেউ সাজেশন নিতে চান তো স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন, কল করবেন না, কেননা আমি হয়তো দিনের বেলা অফিসে থাকি, এই কারণে আসলে কল রিসিভ করার সুযোগ হয় না আমার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো তো অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।